নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে এখন গণেশ চতুর্থী চলছে, গতকাল থেকে শুরু হয়েছে। তো আমি প্রথমেই গণেশ চতুর্থী উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং ইতিমধ্যেই জেআরবিটির যে ফলাফল, আমরা তার আগেই বলেছিলাম যে 7 তারিখ বা 8 তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং এর জন্য আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এতে করে বেকারদের একটা বড় অংশের মানুষ উপকৃত হচ্ছেন এবং এইটাকে ঘিরে বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন রকম ভাবে বেকারদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন 3 বছর 4 বছর 5 বছর লেগেছে রেজাল্ট আউট হতে। তার বাস্তব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা আমার মনে হয় রাজ্যবাসীর জন্য, বেকার যুবক যুবতীদের জন্য ভীষণ জরুরি। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার যখনই কোনোভাবে সরকারের রিক্রুটমেন্ট করেন, তখন প্রথম যে বিষয়টিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো যাতে করে যাদেরকে নির্বাচন করবেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা নির্বাচিত হবে এবং যারা চাকরিতে যোগদান করবেন, তাদের চাকরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই যাতে তাকে চ্যালেঞ্জ না করা যায়, কোনোভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয়, এই বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার চাকরি প্রদানের বিষয়টাকে সুনিশ্চিত করছেন। কারণ আমাদের রাজ্যের ইতিহাস আমাদের একটু মনে রাখতে হবে। আমরা দেখেছি জোট আমলে 88 থেকে 93 সাল বিভিন্ন মন্ত্রীগণ, নেতাগণ কারোর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন পকেটে করে, বিয়ের উপঢৌকন হিসেবে অফার প্রদান করতেন। কারোর ম্যারেজ ডে উপঢৌকন হিসেবে অফার প্রেরণ করতেন, হাতে হাতে প্রদান করতেন। তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। কারণ একটা সরকার যখন হয়ে যায়, যখন একটা দল সরকারে থাকে না, তখন সেটা একটা সমষ্টির, একটা দলের, একটা গোষ্ঠীর। কিন্তু যখন সরকার হয়ে যায়, অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয়, তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন। কারণ আমরা জানি এই সমস্ত কারণে 88 থেকে 93 সালে আগরতলা মিউনিসিপ্যালিটি তাতে কিছু নিয়োগ হয়েছিল, যেটা 93 সালে বামফ্রন্ট আসার পর সেই চাকরিগুলি বাতিল হয়ে যায়। এবং তারপর সিপিএম এর দীর্ঘ সময় শুধুমাত্র অস্বচ্ছতার কারণে, দুর্নীতির কারণে, নিয়োগ নীতি না মানার কারণে কিংবা নিয়োগ নীতি না থাকার কারণে যারা চাকরি পেয়েছেন তাদের একটা বড় অংশকে কিছুদিন বাদে বাদেই কোর্টের আদেশে কিংবা বিভিন্নভাবে চাকরিচ্যুত হতে হয়েছে। যার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এবং এডুকেশনের 10,323 পদক কিংবা কিছু প্রফেসর নিয়োগ বোধহয় সেখানে রয়েছে। তো তার মানে চাকরি মানেই ঘোটালা হবে, চাকরি মানেই অস্বচ্ছতা নিয়ে চাকরি হবে, সেটা সরকার করতে পারে না। কারণ সরকারটা সব অংশের মানুষের, তার জন্য ন্যূনতম একটা জায়গায় সরকারকে গিয়ে দাঁড়াতে হয়,
যেটা সার্বিক অংশের মানুষের জন্য, পরবর্তী সময়ের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা ভালো ইনস্ট্যান্স থাকে, তার জন্য সরকারকে স্বচ্ছতা নিয়েই কাজ করতে হয়, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন যে 2500টি জেআরডিটির মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল 2020 সালে, এবং 2021 সালের 20 তারিখ আগস্ট মাসের তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, লিখিত পরীক্ষা, যেখানে 55,675 জন আবেদনকারী ছিলেন, এবং এদের মধ্যে সেই লিখিত পরীক্ষার নিরিখে, তো লিখিত পরীক্ষা হয়েছে, তার ইভ্যালুয়েশন চলবে, একটা সময় লাগবে, এবং তারপর ইভ্যালুয়েশনের পরে, প্রাথমিক স্ক্রিনিং এর পরে 16,665 জনকে 1:6 রেশিওতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। এবং সেই ইন্টারভিউ 2500 গ্রুপ ডি পদের জন্য 1/12/2023 সাল থেকে 19/1/2024 সালের মধ্যে সম্পন্ন হয়েছে। এবং এই ইন্টারভিউর মানদণ্ডে দেখা গেছে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 16,665-র মধ্যে 4,550 জন উপস্থিত ছিলেন। আর সেখানে এই ইন্টারভিউর পর দেখা গেছে, আপনারা আরেকটা বিষয় আপনাদের নজরে আমরা আনি, কারণ এটা বারবার দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আসছে,